নমস্কার এবং শুভ সন্ধ্যা। আশা করি আপনারা শুনতে পাচ্ছেন এবং আপনারা যারা দেখছেন আমাদের এই লাইভ শোতে সকলে আমাদের ভয়েস অ্যান্ড ভিডিও ঠিকমতো দেখতে পাচ্ছেন। যদি আমাদের আওয়াজ পরিষ্কারভাবে আপনাদের অবধি পৌঁছায়, আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যেমনভাবে আজকে থেকে চলছে, সকাল থেকে আমাদের এতগুলো পোস্টার, এতগুলো ব্যানার এবং নানানভাবে ভিডিওর মাধ্যমে যে প্রচার চলেছে, তা থেকে আপনারা পরিষ্কার জানেন যে কি বিষয়ে আজকে আমাদের এই সান্ধ্যকালীন আলোচনা হতে চলেছে। বাংলাদেশে রিসেন্টলি ঘটে যাওয়া যে মর্মান্তিক ঘটনাগুলি ঘটেছেন, তারই আলোকে আজকে আমরা কিছু বিশেষ বক্তাদের নিয়ে আলোচনা করতে এসেছি। আপনারা সবাই জানেন, এই প্ল্যাটফর্মে আমরা শ্রী শ্রী ঠাকুরের আদর্শ নিয়ে বলে থাকি। শ্রী শ্রী ঠাকুর বলতে একজন ব্যক্তি, শুধু সেই ব্যক্তিত্বের ঘেরা ওই আলোচনাটাই না, সেটা আমাদের দেশের, আমাদের আর্য কৃষ্টি, যে কৃষ্টি বোধে আমরা রূপান্তরিত হয়ে হয়ে বিবর্তনের পথে এগিয়ে চলেছি, সেই বিবর্তনের কথা আমরা বলে থাকি। রিসেন্টলি কিছু মুভমেন্টে আমরা শুনি বারবার বলা হচ্ছে যে আগে আমাদের মানুষ হতে হবে, তারপর সব কিছু। রিসেন্ট আরজি করের মুভমেন্টের ওখানে দেখছি বলছে আগে মানুষ হও, তারপর চিকিৎসা করতে আসবে। এই যে মানুষ হওয়ার কথা বলছেন, এই মানুষ হওয়াটা আমাদের কৃষ্টির সাথে সোজাসুজি সম্বন্ধ রাখে। তাই কৃষ্টিটা কি? এই কৃষ্টি, এই বাঁচা বাড়ার ধারাবাহিক যে চলন, সেই কৃষ্টিরই এক পরাকাষ্ঠা নিয়ে আমরা ইতিহাসে দেখতে পারি দাঁড়িয়ে আছে ভারতের এই ইস্ট, এই বাংলা। তাই বাংলার কৃষ্টি এরকম মর্মান্তিক ঘটনাগুলির মধ্যে কতটা জ্যান্ত থাকতে পারবে, কৃষ্টি মানে বাঁচা বাড়ার যে নীতি, সেগুলো ধারাবাহিকভাবে চলা, সেই মর্মটা কতটা তুলে ধরতে পারবে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। এবং কি কি উপায় থাকতে পারে যাতে আমরা আমাদের সৎ চলনে চলতে পারি। আমরা এই চ্যানেলে বারবার আলোচনা করে এসেছি, ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম নারে। কিন্তু সেটা কি আমরা দেখতে পাচ্ছি সমাজে, নাকি সম্প্রদায়টাই ধর্মের নীতি হয়ে দাঁড়াচ্ছে? তাই আর দেরি না করে আমরা আজকের প্রথম বক্তা ডক্টর শ্রীকুমার মুখার্জিকে নিয়ে আসি। তার আর ইন্ট্রোডাকশন দেওয়ার মতো কিছু নেই, আপনারা সবাই জানেন। বেস্ট টিচার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডি এবং শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে রিসার্চ করা একজন ফেমাস ব্যক্তিত্ব। আপনারা সবাই জানেন, আগেও আমাদের এখানে বক্তব্য রেখেছেন। আমরা সময় অতিবাহিত না করে তাকে ডেকে নিচ্ছি। এবং আমরা যে ইভেন্টের কথা বলছি, এখানে যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, আশা করি আপনারা অলরেডি জানেন। তবু আমরা কিছু প্রমাণ সহ, কিছু মানুষের ডিরেক্ট ফ্রম দ্য ফিল্ড তাদের মতামত এখানে আমরা তৈরি করেছি, যেগুলি আপনাদের এখানে শোনানো হবে। তাই আর সময় দেরি না করে আমি শ্রীকুমার দাকে ডেকে নিচ্ছি। জয় গুরু শ্রীকুমার দা। জয় গুরু। নমস্কার। জয় গুরু। আজকে আমাদের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ে আমার সাথে আরেকজন আছেন এখানে, শ্রদ্ধেয় শ্রী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়। তিনি এই প্যানেল ডিসকাশনে একজন অন্যতম বক্তা হিসেবে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমবার এই প্ল্যাটফর্মে, মাস্টার উইদিন প্ল্যাটফর্মে তাকে আমন্ত্রিত করা হয়েছে। তিনিও আমাদের সাথে যুক্ত হবেন। তার পরিচয় হলো, তিনি বিশেষ করে যারা বাংলা নিউজ চ্যানেলগুলি দেখেন, সেখানে তিনি খুব পপুলার মানুষ। নিয়মিত তিনি বাংলার যে লিডিং নিউজ চ্যানেলগুলি, সেখানে তিনি বক্তব্য রাখেন। তিনি একজন রাজনৈতিক বিশেষজ্ঞ এবং বিপণন জগতে বিশেষ পরিচিতি তার আছে। তাকেও আমরা আজকে এই আলোচনার মধ্যে যুক্ত করব। তিনি অপেক্ষা করছেন, তিনি শীঘ্রই আমাদের সাথে যুক্ত হবেন। আজকে যে আমাদের আলোচ্য বিষয় রাখা হয়েছে, বাংলার কৃষ্টি কিভাবে রক্ষিত হবে, আমাদের সঞ্চালক ভাই
সৌভিক এই বিষয়ে একটা মূল ধারণা আমাদের দিয়েছে। আসলে বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, বাংলাদেশ তথা ভারত তথা দক্ষিণ এশিয়াতে, সেই পরিবর্তিত এবং সেই পরিবর্তিত পরিস্থিতি মূলত বাংলাদেশকে কেন্দ্র করে। সেখানে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সামাজিক অনেক কিছু পরিবর্তন দেখা যাচ্ছে, এবং সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের কোন ভবিষ্যতের দিকে আমরা যেতে চলেছি, এবং আমরা যে সুনিশ্চিত বঙ্গ সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি বা বাংলার সংস্কৃতি বলতে যেটা বুঝি, সেই সংস্কৃতি হলো বিবেকানন্দের সংস্কৃতি, শ্রী চৈতন্যের সংস্কৃতি, শ্রীরামকৃষ্ণের সংস্কৃতি, রবীন্দ্রনাথের সংস্কৃতি, কাজী নজরুল ইসলামের সংস্কৃতি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সংস্কৃতি, বিদ্যাসাগরের সংস্কৃতি, রাজা রামমোহন রায়ের সংস্কৃতি। তো এই যে মহাপুরুষেরা এই যে বাংলায় জন্মগ্রহণ করেছিলেন, তারা যে শিক্ষা দিয়ে গেছিলেন, সেই যে শিক্ষার ভিত্তিতে বাংলার এবং বাঙালির, বাংলা বলতে আমি দুই বাংলারই কথা বলছি, বাংলা এবং বাঙালির বিশ্বেতে পরিচয়। পৃথিবী যখন এখানে ইংরেজ শাসন ছিল, তারা যে জাতিকে বিশেষভাবে সম্মানের চোখে দেখতো এবং ভয়ের চোখে দেখতো, তারা মনে করতেন যে এই জাতিকে যদি আমাদের পক্ষে না রাখতে পারি, তাহলে আমাদের এই দক্ষিণ এশিয়াতে থাকাই আমাদের বিপদ হয়ে যাবে। সেই জাতির মূল সংস্কৃতির দিকে আমরা এগোচ্ছি না, সেখান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই রাজনৈতিক পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে আমরা সেটা বিচার করার চেষ্টা করব, এবং যে পরিস্থিতিগুলি হচ্ছে তার পেছনে কারণগুলি কি, আমরা বহু দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা বিষয়গুলোকে ব্যাখ্যা করতে পারি। আমরা বলতে পারি যে হয়তো কোনো সাম্রাজ্যবাদী চক্রান্ত, আমরা বলতে পারি কোনো মৌলবাদী শক্তির উত্থান, আমরা বলতে পারি অর্থনৈতিক পরিস্থিতি, আমরা বলতে পারি গণতান্ত্রিক সুরক্ষা বা গণতান্ত্রিক অধিকার, বহু বিষয়ের দিক দিয়ে আমরা বলতে পারি। এই আলোচনার মধ্যে দিয়ে আমরা মূল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়গুলো বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে নানা মাধ্যমে উঠে আসছে, কিন্তু তার মূল জায়গাটা কোথায়, এই সমস্যা সৃষ্টির মূল কারণটা কি, এবং সেই কারণের সমাধান কি করে হতে পারে, সেই জায়গায় আমরা আসার চেষ্টা করব। এবং এই সমস্যার সমাধানের মধ্যে দিয়ে যাতে প্রত্যেকে নিজের সার্বভৌমত্ব বজায় রাখার মধ্যে দিয়ে, প্রত্যেকের সাথে পারস্পরিকতার মধ্যে দিয়ে এক শক্তিশালী রাজনৈতিকভাবে আলাদা পৃথক রাজ্য হওয়া সত্ত্বেও, পৃথক দেশ হওয়া সত্ত্বেও, যেন মানসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এবং ভাবনা চিন্তার মধ্যে দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তিশালী জাতি হয়ে আমরা যেন ইভলভ করতে পারি, সেই লক্ষ্যে কি করে এগোনো যায়, এবং আমাদের যে দুর্বলতাগুলি আমাদের সেই দিকে এগোতে বাধা দিচ্ছে, সেই দুর্বলতার কারণগুলি কি, কোন কোন কারণে এই ঘটনাগুলি ঘটছে, সেগুলিকে বিস্তারিত আমরা আলোচনা করব। আমি প্রথমেই এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মুখ্য অতিথি শ্রী নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে আমি চাইবো যে তিনি আসুন এবং তাকে এই প্ল্যাটফর্মে আনা হোক, এবং তার মুখে প্রথমে আমাদের এই বিষয়ের ওপর তার বক্তব্য শুনবো। তিনি বিশেষ রাজনৈতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশ্লেষক, বিশেষ করে বঙ্গ মিডিয়াতে, বাংলার মিডিয়াতে, ওয়েস্ট বেঙ্গল কেন্দ্রিক বাংলা মিডিয়াতে তার বিশেষ পরিচিতি আছে, তাকে বহু মানুষ চেনেন, এবং তার যে বিশ্লেষণাত্মক যে আলোচনা, সেগুলি আমাদের ভীষণভাবে মুগ্ধ করে, প্রেরিত করে। তিনি আবার নেতাজি সুভাষচন্দ্রের বিশেষ অনুগামী, এবং তার উপর তার গবেষণা আছে, এটা আমি বিশেষ আরেক পরিচয় তার দিলাম। এবং বিপণন জগতে তার, বিশেষ করে পশ্চিমবাংলা এবং কলকাতাতে তার বিশেষ এক পরিচিতি আছে। নীলাদ্রিদা, আপনার কাছ থেকে আমরা এই বিষয়ে একটুখানি আলোচনা শুনতে চাইবো, আপনার স্বাধীন বক্তব্য কি এই পরিপ্রেক্ষিতে এবং আজকের আলোচনার বিষয়বস্তু। ধন্যবাদ শ্রীকুমার দা। আজকে কিন্তু আমি মূলত শুনতে এসেছি আপনাদের কথা, এর মাঝে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আমি বিপণন জগতে বেশ কিছুদিন বাঙালির সংস্কৃতির একটা বড় প্রতিষ্ঠান আনন্দবাজার পত্রিকার সাথে যুক্ত ছিলাম,
7 বছর তাদের ব্র্যান্ড হেড হিসেবে। সুতরাং বাঙালির সংস্কৃতি, বাঙালির মনন জগৎ সেখানেও বোঝার সুযোগ হয়েছিল এবং পরবর্তীকালে বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত থাকা বা বক্তব্য রাখার পরিপ্রেক্ষিতে কিছুটা বোঝার একটা সুযোগ হয়েছে। বাংলাদেশের সাথেও আমার একটা নিবিড় যোগাযোগ আছে। আমার পরিবার যশোর থেকে পশ্চিমবঙ্গে এসেছিল যখন স্বাধীনতা এলো, ঠিক সেই সময় বাবার দিকের পরিবার, বাংলাদেশের সাথে নিবিড় যোগাযোগ সেই জন্য থেকে গেছে। সেখানে দাঁড়িয়ে আমি বলতে পারি বাংলা এক সময় ভারতবর্ষের অর্থনৈতিকভাবে সবচেয়ে প্রসপারাস, অন্যতম প্রসপারাস অঞ্চল ছিল। এটা বলছি আমি 19 শতকের কথা, যে সময় সম্বন্ধে বিভিন্ন ইতিহাসের বইতে আমরা বিভিন্ন রকম তথ্য পাই, কিন্তু এই তথ্যটা অনেক সময় সামনে আনা হয় না যে বাংলা ছিল অর্থনৈতিকভাবে সবচেয়ে সমৃদ্ধ অঞ্চলের মধ্যে অন্যতম, এবং এটা ছিল অবিভক্ত বাংলা। বাংলার বুকেই প্রথম রেনেসাঁস হয়েছিল সারা ভারতে, নবজাগরণের কথা যেটা বলি, রামমোহন রায়, বিদ্যাসাগর, শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, এরা সবাই বাংলার বুকেই নবজাগরণ এনেছিলেন। বাংলার বুকেই ভারতবর্ষে প্রথম বিপ্লবী আন্দোলন বঙ্গভঙ্গকে কেন্দ্র করে কিন্তু সংগঠিত হয়েছিল। বাংলার চিন্তা জগতেই কিন্তু অর্থনীতি থেকে বিজ্ঞান সর্বক্ষেত্রে বাঙালির অবদান ছিল। ব্যবসার ক্ষেত্রে বাঙালির বিশেষ অবদান ছিল। আমরা রবীন্দ্রনাথের কথা অনেকেই বলি, কিন্তু রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, তিনি ব্যাংকের মালিক ছিলেন, ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন, জাহাজের ব্যবসা ছিল এবং তৎকালীন অন্যতম বড় শিল্পপতি ছিলেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাংলার বিশেষ অবদান ছিল। কিন্তু আমরা দেখেছি অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 1947-এর পর থেকে, স্বাধীনতার পর থেকেই বাংলার একটা অবক্ষয় শুরু হয়ে যায়, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, বিভিন্ন কারণে। তার একটা বড় কারণ যদি হয় দেশভাগ, যে দেশভাগের ফলে বহু মানুষকে, বিশেষত হিন্দু সম্প্রদায়ের মানুষকে পূর্ব বাংলা থেকে পশ্চিম বাংলায়, ভারতবর্ষে চলে আসতে বাধ্য করা হয়। একটা অর্থনীতির ভাঙন আসে এদের আসার ফলে, যে মাইগ্রেশন হয় সেই সময়। সবে দেশ স্বাধীন হয়েছে, এই বিরাট সংখ্যক মানুষ যে পশ্চিমবঙ্গে চলে আসতে বাধ্য হলেন, একটা অর্থনৈতিক ভাঙন আসে, সামাজিক দিক থেকে একটা কি বলবো, একটা টেনশনের সূত্রপাত হয়, কারণ বহু মানুষ এখানে উদ্বাস্তু হয়ে চলে এসছেন। এবং বাঙালির যে শিল্পায়নের যে উদ্যোগগুলো ছিল সেটাকেও সমূলে বিনষ্ট করে দেওয়া হয় যখন ভারত সরকার মাসুল সমীকরণ নীতির প্রবর্তন করেন, যে নীতির ফলে একটার পর একটা শিল্প এই বাংলা থেকে পশ্চিম ভারত এবং উত্তর ভারতের দিকে চলে যেতে থাকে। এর পাশাপাশি বাংলাদেশ অথবা পূর্ব বাংলা, যারা পাকিস্তানে গিয়েছিল, সেখানেও মানুষ নিগৃহীত হয়, নিপীড়িত হয় বাংলা ভাষার জন্য, এবং বাংলা ভাষাকে কেন্দ্র করে আমরা জানি সেখানে আন্দোলন তৈরি হয়, এবং 1971 সালে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল আমরা জানি তা কিভাবে হয়েছিল, কিভাবে বাঙালি সংস্কৃতিকে বাংলাদেশ বাঁচিয়ে রেখেছিল দীর্ঘদিন। কিন্তু আমরা এ মাসে গত 5ই আগস্ট থেকে যে ঘটনাগুলো পরপর দেখছি, একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন, তারপর সেই নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করা, তারপর সেখানেই না থেমে বাংলাদেশের জাতির জনক বলে যাদের স্মরণ করা হতো সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া, একটা মূর্তি নয়, দিকে দিকে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভেঙে দেওয়া, এমনকি রবীন্দ্রনাথের মূর্তিও ভাঙার খবর সামনে আসে আমাদের। প্রশ্ন উঠতে শুরু করে যে বাঙালি কৃষ্টি, যে বাঙালি সংস্কৃতির উপর ভিত্তি করে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাঙালি সংস্কৃতির সমূলে কি আঘাত করতে চায় এই শক্তি? এই শক্তির লক্ষ্য যদি হতো একটি সরকারকে সরানো, তাহলে জাতির জনকের মূর্তি ভাঙার বোধহয় প্রয়োজন ছিল না। যদি লক্ষ্য হতো কোনো রাজনৈতিক পরিবর্তন, রবীন্দ্রনাথের মূর্তি ভাঙার বোধহয় প্রয়োজন ছিল না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এর পাশাপাশি আমরা দেখি সেখানে হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ,
যার বিরুদ্ধে একটা জনজাগরণ ঘটে, যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় গিয়ে মন্তব্য করেন, বিভিন্ন সংগঠন সারা পৃথিবীর, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে সারা বিশ্বের যারা বাঙালিরা এর প্রতিবাদ জানায়, সারা বিশ্বের হিন্দুরা এর প্রতিবাদ জানায়, এবং বাংলাদেশের হিন্দুরাও জাগরিত হয়ে গণ আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে আজ বাধ্য করছে এই তাদের সুরক্ষার ব্যবস্থা করতে। কিন্তু প্রশ্নটা শুধু সুরক্ষার নয়, প্রশ্নটা বাঙালি কৃষ্টি, প্রশ্নটা বাংলাদেশের বুকে কি বাঙালি কৃষ্টিকে আজকে এই আন্দোলনের মধ্যে দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে। এই আন্দোলনের মধ্যে দিয়ে বাংলা ভাষার ভিত্তিতে যে একটা দেশ হতে পারে সেই চিন্তাকে বিনষ্ট করে দেওয়া হচ্ছে। সেই জন্যই রবীন্দ্রনাথের উপর আঘাত, সেই জন্যই শেখ মুজিবের উপর আঘাত। কিন্তু আমরা যারা এই পশ্চিমবঙ্গে থাকি, যেটা অত্যন্ত দুঃখজনক, আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, সমস্ত রাজনৈতিক নেতৃত্ব, রবীন্দ্রনাথের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, শেখ মুজিবের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, তারা নীরবতা পালন করছেন। ক্ষমতাসীন রাজনীতিবিদরা যারা নিজেদের রবীন্দ্র প্রেমীর বলে দাবি করতেন, তারা নীরবতা পালন করছেন, কারণ উস্কানি দেওয়া যাবে না। কলকাতা পুলিশ আমাদের বলছে উস্কানিমূলক মন্তব্য করবেন না সোশ্যাল মিডিয়ায়, অথচ আমরা দেখছি এই কলকাতার বুকে বাংলাদেশে শেখ হাসিনার পতন, মুজিবের মূর্তি ধ্বংস করা, রবীন্দ্রনাথের মূর্তি ধ্বংস করার উদযাপন হচ্ছে কলকাতার বুকে। কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। বাঙালির সার্বিক অধঃপতনের চিত্রটা কিন্তু শুধু আজকের বাংলাদেশে সীমায়িত নেই। পশ্চিমবঙ্গের বুকে বাঙালি যখন রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা থেকে চুপ করে থাকে, যখন কলকাতা পুলিশ শাসানি দেয় সোশ্যাল মিডিয়ায়, একদিকে আমরা জানি আজকে 14ই আগস্ট বাংলার মহিলারা রাস্তায় নামছেন, এবং শুধু বাংলার নয়, সারা ভারতের এবং বিশ্বের বহু দেশের মহিলারা রাস্তায় নামতেন। তার কারণ একটি তরুণী ডাক্তারের সরকারি হাসপাতালে ধর্ষিতা হওয়া এবং তাকে হত্যা করা, এবং কলকাতা পুলিশের যে ভূমিকা ক্ষেত্রে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে এ ব্যাপারে স্পষ্ট ভাষায় বলেছে কলকাতা পুলিশ ঠিকভাবে তদন্ত করেনি এবং সিবিআই কে তদন্তের দায়িত্ব দিয়েছে। কিন্তু সরকার কার্যত কলকাতা পুলিশের পাশে এসে দাঁড়াচ্ছে, অর্থাৎ নারী সুরক্ষার থেকে পুলিশকে বাঁচানো তাদের প্রায়োরিটি হয়ে উঠছে। যে নারীর যাত্রাভিমান একসময় বাঙালির গর্ব ছিল, বাঙালি নারীদের সম্মান, বাঙালি নারীদের যে যাত্রাভিমান, সেটা বাঙালি জাতিকে সমৃদ্ধ করত। একজন ডাক্তার তিনি ধর্ষিতা হচ্ছেন সরকারি হাসপাতালে, আর সরকার অজুহাত দিচ্ছে। এতটাই অবক্ষয় আমাদের। আর কলকাতা পুলিশ ধর্ষকদের ধরার থেকে লক্ষ্য রাখছে সোশ্যাল মিডিয়ায় কিভাবে যাতে বাংলাদেশ নিয়ে কেউ কোনো মন্তব্য না করে, তাদের শাসানি দিচ্ছে। বাঙালির সার্বিক অবক্ষয়ের চিত্রটা এখানেই স্পষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, বাংলার মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে তার মন্তব্য, অত্যন্ত একজন বাঙালি হিসেবে স্বাধীনতা দিবসের আগে তার বক্তব্য শুনলাম কলকাতায় বুকে ধর্ষণের জন্য, এক নারীকে ধর্ষণের জন্য ফাঁসি হয়েছিল এক সময় একজন আসামি, তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন, তার নাম ছিল ধনঞ্জয়। আজকে মুখ্যমন্ত্রী সেই যিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন তার সমর্থনও কার্যত বক্তব্য রাখলেন, বললেন নাকি যথেষ্ট প্রমাণ ছিল না তাকে দোষী বলার। অর্থাৎ ধর্ষকদের পক্ষেও বক্তব্য রাখছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এতটাই অবক্ষয় বাঙালির। তাই এই বাঙালির অবক্ষয়টা সার্বিক অবক্ষয়। বাঙালির কৃষ্টিকে বাঁচানোর দায়িত্ব শুধু বাংলাদেশের বাঙালিদের নয়, এপারের যারা বাঙালি আছে তাদেরও। আমরা যদি রুখে না দাঁড়াই এই সামাজিক প্রবণতা, এই রাজনৈতিক প্রবণতার বিরুদ্ধে এবং অর্থনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে, তাহলে কিন্তু অচিরেই বাঙালি জাতি নিশ্চিহ্ন হয়ে যাবে। যেখানে রবীন্দ্রনাথকে ভেঙে ফেলা হয়, যেখানে রবীন্দ্র অনুরাগীরা তার প্রতিবাদ জানাতেও ভুলে যায়, সেখানে সে জাতির বিনাশ যে আসন্ন, সেই আশঙ্কা সামনে আসে। আমরা হয়তো থাকবো, কিন্তু বাঙালি সত্তাটা থাকবে না। আর বাঙালি সত্তাটা যদি না থাকে, তাহলে কি আমরা সত্যিই থাকবো, নাকি আমাদের দেহ থাকবে, আমাদের কর্ম থাকবে, কিন্তু মনটা মৃত্যু হবে। তাই এটা আমাদের একটা কর্তব্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই উদ্যোগটা নিয়েছেন, একটা জনজাগরণ ঘটানো। এই জনজাগরণ সমস্ত বাঙালির জন্য, সারা পৃথিবীর বাঙালির জন্য।
বাঙালির কৃষ্টিকে যেভাবে আঘাত করা হয়েছে, যার সাম্প্রতিক উদাহরণ বাংলাদেশে, সাম্প্রতিক উদাহরণ বা পশ্চিম বাংলায় কিন্তু দীর্ঘদিন ধরে আঘাত করা হচ্ছে, সেই কৃষ্টিকে বাঁচানোর জন্য কি উদ্যোগ নেওয়া যেতে পারে? কিভাবে এই কৃষ্টির একটা নবজাগরণ, বাংলার আর একটা নতুন নবজাগরণের প্রয়োজন আছে আমার কোথাও মনে হয়। 19 শতকে যে নবজাগরণ হয়েছিল, সেই নবজাগরণের সুফলগুলোকে আমরা কোথাও একটা নষ্ট করে ফেলেছি। আরেকটা নবজাগরণের প্রয়োজন, সেই নবজাগরণের সূচনা হোক স্বাধীনতার পূর্ণ লগ্নের আগে, এটাই আমার আশা। খুবই সুন্দরভাবে আমরা আজকে শ্রদ্ধেয় নীলাদ্রি দাদার এই আলোচনা শুনছি, যে ব্যথাটা উনি ব্যক্ত করেছেন, এবং খুব ভালো লাগছে যে এই ব্যথার মধ্যে দিয়ে আমরা কিন্তু নিপীড়িত হয়ে বসে থাকার একটা ভয় পাচ্ছি না, আমরা পাচ্ছি খুঁজে এর মধ্যে থেকে কিভাবে এর সলিউশন বার করে, এর সমাধান বার করে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে সেই জীবনীয় জাগরণকে আনতে পারি। তার ব্যথাটাকে আরো কাছ থেকে অনুভব করার জন্য আপনারা দর্শক যারা দেখছেন, আপনাদের কাছে একটা জিনিস আমরা নিয়ে এসেছি। আমাদের অনেক কর্মীরা আছেন, অনেক ভাইয়েরা আছেন যারা বাংলাদেশে এখনো আটকে আছেন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ হয়। তারা কি অবস্থায় আছেন সেটা তাদের নিজের মুখ থেকে আপনারা যদি শোনেন, আশা করি আপনাদেরও এই আমাদের সাথে এই সমব্যথায় ব্যথিত হবেন। তাই একটু ধৈর্য ধরে 1-2 মিনিট আমি একটু ওই অডিওটা চালাচ্ছি। দাদার কাছে অনুমতি নিচ্ছি। নীলাদ্রিদা, আমি একটু চালাচ্ছি তাদের লাইভ অডিওটা। টুকরো টুকরো করে আছে, সবটা নেই, হয়তো সবটা নেই, অবশ্যই টুকরো করা আছে তাদের বক্তব্যের কিছু কিছু অংশ। হ্যাঁ, এটা জাস্ট তাদের কাছ থেকে কালেক্ট। নেতাদের উপর হামলা হয়েছে, বেশ কয়েকজন মারাও গিয়েছে। সংখ্যালঘুদের অনেক বাড়িঘর লুটপাট, আগুন দেওয়া সহ শুরু করে মন্দিরগুলো ভাঙচুর, আগুন দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কিছু রয়েছে সরকারপক্ষীয় নেতাদের উপর হামলা হয়েছে, বেশ কয়েকজন মারাও গিয়েছে। সেনাপ্রধান জানিয়েছেন অন্তত 20টি জেলাতে আক্রমণ হয়েছে, কিন্তু আনঅফিসিয়ালি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আমরা জেনেছি যে 27টি জেলাতে আক্রমণগুলো হয়েছে। এর মধ্যে মেহেরপুরের ইসকন মন্দির কিংবা দিনাজপুরের উত্তরবঙ্গে বেশ কয়েকটা মন্দির পোড়ানো হয়েছে। সাতক্ষীরায় যারা সাধারণ হিন্দু জনগোষ্ঠী তাদের উপরে বিভিন্ন ধরনের হত্যার হুমকি কিংবা ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে, না হলে তাদেরকে এখানে হত্যা করা হবে। প্রতিটি সরকার বদলের সময় দেশের সংখ্যালঘু তথা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপর হামলা করা হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। তাছাড়া শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন, তখন আপামর জনসাধারণ গণভবন, সংসদ ভবন সহ সরকারি সম্পত্তিতে ধ্বংসযজ্ঞ চালায়। সরকার দলীয় নেতাদের বাসা বাড়িতে হামলা চালানো হয়, লুটপাট করা হয়, আগুন দেওয়া হয়। সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গির্জায় আঘাত আনা হয়, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সেদিন রাত্রি বেলা থেকেই আমাদের উপরে, আমরা যারা সংখ্যালঘুরা আছি তথা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, তাদের উপরে বিশেষ করে তাদের উপরে খুব নির্মম নির্যাতন এবং মন্দির ভাঙচুর, বিভিন্ন ঘর বাড়িতে আগুন, এরকম বিভিন্ন বর্বরতা চালিয়েছে একদল দুর্বৃত্তরা। এবং এই নির্যাতনগুলো সইতে না পেরে অনেক সনাতন ধর্মাবলম্বী আমরা যারা সংখ্যালঘুরা আছি, তারা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো এরকম ঘটনাও ঘটেছে। অনেকে পালিয়ে গিয়েছে ঘর বাড়ি ছেড়ে ত্যাগ করে, কারণ এই আত্মসম্মান বোধ এবং নির্যাতনের যে একটা বর্বরতা তার হাত থেকে রেহাই পাওয়ার জন্য সেটা হচ্ছে কি, আমাদের এই যে সংখ্যালঘুরা আমরা যারা আছি তথা সনাতন ধর্মাবলম্বী যারা আছি, তাদের যেন রাষ্ট্রীয়ভাবে একটা নিরাপত্তা থাকে এবং আমরা যেন আমাদের জান মাল রক্ষা করার দায়িত্ব যেন রাষ্ট্রীয়ভাবে নেই। কারণ এই কথাটা এই জন্যই বলছি, যখনই মানে আমাদের দেশে যখন কোনো একটা ক্লান্তি লগ্ন আসে, সরকার অনেকবার যায়। আপনারা যদি ইতিহাস দেখেন 1971-এর পর থেকেই যখনই দেশের একটা ক্লান্তি লগ্ন আসে, তখনই এই সংখ্যালঘুদের উপর বিভিন্নভাবে নির্যাতন এবং বর্বরতা সৃষ্টি হয়। তা আমরা পুরো অডিও তো শোনাতে পারি না, পুরো অডিওটা শোনালে অনেক সময় লেগে যাবে, তাই কিছুটা অংশ আপনাদের শোনালাম। তা
আমাদের ভাইদের দাদাদের এই অডিও শুনে আপনার কেমন লাগলো? আমার তো মনে হচ্ছে আপনার কথাটাই রিফ্লেক্ট করছে তাদের লাইভ এক্সপিরিয়েন্স থেকে। তো এই বিষয়ে যদি আপনি কিছু বলেন, তারপরে আমরা প্রশ্ন আনসার সেশনে গিয়ে আবার আজকের কনক্লুসিভ স্পিচে চলে যাব। আমাকে বলছেন? আগে 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 প্রথমত খুব খারাপ লাগলো বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু, তারা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদের উপর যে আক্রমণ হচ্ছে। আরো খারাপ লাগলো এই কারণে, আমি বিশ্বাস করি, দাদা বলছিলেন আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর মতাদর্শে বিশ্বাস করি। হ্যাঁ, সত্যি সুভাষচন্দ্র বিশ্বাস করতেন সর্বধর্ম সমন্বয়ের প্রয়োজনের কথা। তিনি বিশ্বাস করতেন ইসলাম হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, সব ধর্মের মূল এক। এবং সম্ভবত শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চিন্তার মধ্যেও একই ধরনের একটা দিক নির্দেশ ছিল। আজকে যে বিভিন্ন ধর্মীয় সংগঠনের সম্প্রদায়ের মানুষদের মধ্যে যে সংঘাত দেখা যাচ্ছে, আর এই সংঘাতটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশে সীমাবদ্ধ নেই, বাঙালিদের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি গাজায় দেখুন, ইসরায়েলে দেখুন, সেখানেও একটা ধর্মীয় সংঘর্ষ চলছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে ধর্মকে কেন্দ্র করে সংঘর্ষের খবর শোনা যাচ্ছে, এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের, একই ধর্মের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের খবর শোনা যাচ্ছে। এবং সেখানে সংখ্যা গুরুরা স্বাভাবিকভাবেই সংখ্যা লঘুদের ওপর অত্যাচার করছে। পাকিস্তানেও হচ্ছে, হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে বলে শোনা যায়। এমনকি মুসলমান ধর্মাবলম্বী বালুচিস্তানের লোকেরাও পাকিস্তান থেকে অনেকে বেরিয়ে যেতে চাইছেন তাদের উপর অত্যাচারের কারণে। আসলে মূল সমস্যাটা হচ্ছে জাতি বিদ্বেষ, সম্প্রদায় বিদ্বেষ। এই যে বিদ্বেষের চিন্তা মানুষের মধ্যে আসছে, কারণ মানুষ উপলব্ধি করতে পারছে না যে আমাদের মূলটা এক। আমরা যেদিন উপলব্ধি করতে পারবো আমাদের মূলটা এক, আমাদের ঈশ্বর এক, আমাদের চেতনা এক, আমাদের মানবতা এক, ধর্মগুলো তার এক্সপ্রেশন মাত্র, বা বিভিন্ন সম্প্রদায়ের রীতিনীতিটার এক্সপ্রেশন মাত্র। আমরাও কি বাঙালিদের মধ্যে পশ্চিম ভারতীয় বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে অতটা উঁচু চোখে দেখি? মারোয়াড়িদের প্রতি কি আমাদের সম্মানের দৃষ্টি আছে বাঙালিদের মধ্যে? এই প্রশ্নটা বোধহয় নিজেদেরও করার প্রয়োজন আছে। একইভাবে হিন্দু মুসলমানে যে সাম্প্রদায়িক ঐক্য দেখানো হয়, সেখানে আপনি যদি হিন্দু এবং মুসলমানদের সাথে আলাদা করে কথা বলেন, পারস্পরিক শ্রদ্ধা কি আছে? যে শ্রদ্ধার কথা সুভাষচন্দ্র বলেছিলেন, একটা সহাবস্থান আছে, কিন্তু শ্রদ্ধা কি আছে? এই শ্রদ্ধাটা যখনই আসবে তখনই কিন্তু সমাজ সমৃদ্ধ হবে। আর এই শ্রদ্ধাটা আনতে গেলে একে অপরের রীতিনীতিকে বুঝতে হবে, তার মূলে যেতে হবে, মৌলে যেতে হবে। আজকাল আবার মৌলবাদী শব্দটা ভীষণ নেগেটিভ শব্দ, কিন্তু আমাদের কিছুটা এই মূলকে অনুসন্ধান করতে গেলে মৌলবাদী হতে হবে। কারণ আমরা যদি প্রকৃত মৌলবাদী হতে পারি, তাহলে আমরা উপলব্ধি করতে পারবো সমস্ত ধর্মের মূল এক, ঈশ্বর একই, আর মানবতারও একটাই এক্সপ্রেশন, বিশ্ব মানবতা, যার কথা রবীন্দ্রনাথ বলেছেন। আরেকটা কথা বলি, আজকে আমরা অনেকেই ভুলে গেছি বাঙালি হিসেবে বা ভারতীয় হিসেবে, 14ই এপ্রিল দিনটা একটা বিশেষ দিন আমাদের স্বাধীনতার লড়াইয়ে। কাল স্বাধীনতা দিবস বলে বলছি। এই 14ই এপ্রিল 1944 সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ মণিপুরের ময়রাঙে জাতীয় পতাকা উত্তোলন করেছিল এবং ময়রানকে দখল মুক্ত করেছিল ব্রিটিশদের। এটা ঐতিহাসিক দিন। আজকে যখন আমরা মণিপুরের কথা দেখি, আমরা সেখানে জাতি দাঙ্গার বিভিন্ন খবর পাই, কিন্তু সেদিন কুকি এবং অন্যান্য জাতির মানুষেরা ঐক্যবদ্ধ হয়ে ভারতের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, মেইতি, কুকি এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা। অর্থাৎ যে ঐক্যের চিত্রটা সেদিনের স্বাধীনতার লড়াই আমরা দেখেছিলাম, সেই ঐক্যের চিত্রটাকেই আজকে ফিরিয়ে আনা দরকার। কারণ এই লড়াইটাও একটা স্বাধীনতার লড়াই। এই স্বাধীনতা হচ্ছে জাতি বিদ্বেষ থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা হচ্ছে হিংসা, পারস্পরিক হিংসা থেকে স্বাধীনতা, এই স্বাধীনতা হচ্ছে মেটেরিয়ালিজমের মধ্যে আবদ্ধ হয়ে থাকার যে প্রবণতা, তার থেকে স্বাধীনতা। এবং এই যে নতুন স্বাধীনতার লড়াই আমাদের শুরু করতে হবে,
যার একটা আত্মপ্রকাশ আজ কলকাতার রাস্তায়, বাংলার রাস্তায়, ভারতের বিভিন্ন শহরের রাস্তায় আমরা দেখতে পাচ্ছি, মহিলাদের মধ্যে, মায়েদের মধ্যে। সেই লড়াইকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। রাজনীতিবিদরা এই স্বাধীনতাকে আটকাতে চাইবেন, কারণ তাদের অস্তিত্বের একটা বড় কারণ হচ্ছে বিদ্বেষ তৈরি করা, বিভিন্ন জাতির মধ্যে লড়াই তৈরি করা এবং তার মধ্যে দিয়ে নির্বাচনে ফায়দা নেওয়া। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমাদের শুভবুদ্ধি সম্পন্ন সামাজিক মানুষদের, জনসমাজকে সচেতনতা তৈরি করতে হবে, দুই বাংলায় করতে হবে, সারা বিশ্বে করতে হবে, এবং রবীন্দ্রনাথের চেতনাকে সামনে রেখে আমাদের এগিয়ে যেতে হবে। এটাই আমার চিন্তায় ব্যাপারে। খুব সুন্দর লাগলো। তা এইবার আমরা আমাদের কোয়েশ্চেন আনসার সেশনে চলে যেতে যাই। আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি দাদার কাছে প্রশ্ন রাখার জন্য আমাদের এখানে এসেছেন আমাদের মাস্টার উইদিনেরই মেম্বার শ্রী অর্কপ্রভ চ্যাটার্জি। তা অর্কপ্রভ দাকে আমি জানাবো তার প্রশ্নটা এখানে রাখতে। তার আগে আমি একটুখানি ব্যাকগ্রাউন্ড একটুখানি আলোচনা করি সামান্য। হ্যাঁ, ওটা এর পরে প্রশ্নের পরে হবে, প্রশ্নের পরে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। শ্রদ্ধেয় নীলাদ্রিদের আলোচনা এতক্ষণ ধরে শুনছিলাম, খুবই ভালো লাগছিল। একটা কথা উনি বললেন যে কথার মূল বক্তব্য এটাই যে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকা, বাঙালিদের ঐক্যবদ্ধ হয়ে থাকা। তো আমার প্রশ্নটা হচ্ছে, বাঙালি কি, মানে বাঙালি বলতে যারা ভারতে আছি এবং যারা বাংলাদেশে আছি, আমরা কি কোনোভাবে ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি? কারণ আমি যদি দেখি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে ভারতকে ভাগ করে, অর্থাৎ আমার যে এক্সিস্টেন্স, সেই এক্সিস্টেন্সটাকে একটা থ্রেটের মুখে রেখে বাংলাদেশ পাকিস্তানের সৃষ্টি হয়েছে। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, তাকে বঙ্গবন্ধু বলা হয়, কিন্তু উনিও ভারতের পার্টিশনটাকে সাপোর্ট করেই এসছে। একটা দেশ তৈরি হয়েছে আমার দেশটাকে ভেঙে, সেই দেশটা কি কোনোদিন ভারতের বন্ধু হতে পারে? আমরা কি করলে এটা সম্ভব? এটাই আমার প্রশ্ন। প্রথম কথা, আমি শুধু 100 বছরে আটকে থাকবো কেন? আমি যদি আরো পেছনে চলে যাই, আমাদের দেশ কিন্তু বিভিন্ন প্রান্তে বিভক্ত ছিল। সেই দেশটাকে একদিন ঐক্যবদ্ধ করতে হয়েছিল। যদি মহাভারতের সময় যাই, শ্রীকৃষ্ণ এ ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, পাণ্ডবদের জয়, এর পেছনে একটা বড় কারণ ছিল কিন্তু ঐক্যবদ্ধ ভারতবর্ষ তৈরি করা। পরবর্তীকালে বিভিন্ন মানুষ, কখন জালালউদ্দিন আকবর এই উদ্যোগ দিয়েছেন, কখনো চন্দ্রগুপ্ত মৌর্য নিয়েছেন, বিভিন্ন রাজা বিভিন্ন সময় নেতৃত্ব দিয়েছেন ঐক্যবদ্ধ করার। সুতরাং আমরা যে বিভক্ত হয়ে গেছি, হঠাৎ করে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বিভক্ত হয়ে গেছি সেরকম কিন্তু নয়। বিভক্ত করার চেষ্টা তো যুগে যুগে হয়েছে। 1905 সালেও তো বাংলাকে ভাগ করার চেষ্টা হয়েছিল, সফল হয়েছিল? হয়নি, কারণ তখন রবীন্দ্রনাথ ছিলেন। কিন্তু 1947 সালে যখন ভারতবর্ষকে ভাগ করা হলো ধর্মের ভিত্তিতে, সেই ভাগ কাম্য ছিল না। কিন্তু এটা তো ইতিহাস হয়ে গেছে। সেই ইতিহাসকে আঁকড়ে পড়ে থেকে, অতীতের ভুলগুলো থেকে শিক্ষা না নিয়ে আমরা যদি থাকি, তাহলে ভবিষ্যতের দিকে, উজ্জ্বল ভবিষ্যতের দিকে আমরা পা বাড়াবো কি করে? শ্রীকৃষ্ণের কথা ভাবুন, তখন তো পাণ্ডব আর কৌরবদের মধ্যে গদির লড়াই প্রচন্ড। সেইখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ কোথাও অনুভব করেছিলেন, মানুষ শ্রীকৃষ্ণ, ঈশ্বর শ্রীকৃষ্ণের কথা বলছি না, তিনি তো একটা অন্য স্তরে ছিলেন, যে মানব রূপে তিনি প্রতীত হয়েছিলেন, তিনি কোথাও অনুভব করেছিলেন যে পাণ্ডবরাই ধর্মের পক্ষে আছে, সুতরাং এটাকে ধর্মযুদ্ধ বলেছিলেন। সেই যুদ্ধে পাণ্ডবদের জয়, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবে যুধিষ্ঠিরের নেতৃত্বে, সেটাই তার লক্ষ্য ছিল। ঐক্যবদ্ধ ভারত, সমস্ত ভারতকে এক করা। ভারতবর্ষ তখনও ছিল, আজও আছে, ভবিষ্যতে বিভিন্ন নামে এই ভারতবর্ষের আত্মপ্রকাশ হতে পারে, কিন্তু ভারতবর্ষের সত্তাটা একই থাকবে। সুতরাং সেই শুভ বুদ্ধিকে অবলম্বন করে আমাদের ধর্মের পক্ষে থাকতে হবে, এটাকে ধর্মযুদ্ধ মানতে হবে। আজকাল ধর্ম শব্দটা শুনলেই আবার বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আমি তাদের দোষ দিই না সে ব্যাপারে, কারণ ধর্ম যেভাবে অপপ্রয়োগ করা হয়েছে, যেমন বাংলাদেশে কিছু মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ হিন্দুদের উপর আঘাত হানলেন এই আন্দোলনের পরই, শেখ হাসিনার দেশ ছেড়ে চলে যাওয়ার পরই। কিন্তু তা বলে কি এটা আমায় মানতে হবে যে ইসলাম ধর্মের সমস্ত মানুষ হিন্দুদের ঘৃণা করেন? তাহলে কি এটা আমায় বলতে হবে যে ইসলাম ধর্মের মূলে আছে হিন্দুদের প্রতি বিদ্বেষ? আমরা যদি প্রতিটা ধর্ম পড়ে দেখি, ইসলাম ধর্ম, খ্রিস্ট ধর্ম, সনাতন ধর্ম, সমস্ত কিছুর মূল এক,
এই উপলব্ধিটা আমরা যেদিন করতে শুরু করব, সেটাই হবে পজিটিভ চেতনা। এটা শুধু বাঙালিদের চেতনা নয়, মানব চেতনা। আমি বাঙালিদের মধ্যে আবার আটকে থাকা মানে সেটা একটা কিন্তু জাতিগত সাম্প্রদায়িকতার রূপ নিতে পারে, এটাই আমার ভয়। কারণ আমরা বাঙালিরা এক হয়ে গেলাম, তারপর বিহারিদের ঘৃণা করতে শুরু করলাম, মারোয়ারিদের ঘৃণা করতে শুরু করলাম, সেটাও কাম্য নয়। আসলে মানুষকে, মানব জাতিকে একটি বৈজ্ঞানিক চেতনার ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে, এবং সেই চেতনার ভিত্তি হবে মানবতা, আর বিজ্ঞান হবে তার চালিকা শক্তি। তবেই আমরা এগিয়ে যেতে পারবো, এটাই আমার মনে হয়। আমার আসলে আরেকটা প্রশ্ন ছিল, আমি কি করতে পারি? করো করো। হ্যাঁ বলুন, নিশ্চয়ই নিশ্চয়ই। আমাকে আপনি বলবেন না দয়া করে। বলছি, একটা আন্দোলনের যে গতি প্রকৃতি, সেই যখন বাংলাদেশের মুভমেন্টটা শুরু হলো, এই যে কোটার ব্যাপারটা ছিল সেটাকে কিন্তু শেখ হাসিনাই তুলে দিয়েছিলেন। তারপর বাংলাদেশের কোনো একটা হাইকোর্ট সেটাকে অর্ডার দিলেন যে সেটাকে ফিরিয়ে আনা হবে। শেখ হাসিনা ওটাকে চ্যালেঞ্জ জানালেন সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে ওনার পক্ষেই রায় দিয়েছিলেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট। আন্দোলনের যে গতি প্রকৃতিটা শেখ হাসিনার এগেনস্টে বা আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলনটা ছিল, কিন্তু তারাও কিন্তু কোটার এগেনস্টেই ছিল। যারা আন্দোলন করছে তারাও কোটার এগেনস্টে, যাদের বিরুদ্ধে আন্দোলন করছে তারাও কোটার এগেনস্টে। এটা অদ্ভুত ধরনের আন্দোলন না? আবার দেখুন, ভারতবর্ষে আমরা যে আন্দোলনগুলো দেখেছি, কৃষক আন্দোলন দেখেছি, সেখানে আমি দেখলাম যে রেড ফোর্টে উঠে একজন আমাদের তিরঙ্গাকে সরিয়ে দিয়ে ওখানে খালিস্তানি ফ্ল্যাগটাকে পুঁতে দিল। এবং বাইরের বিভিন্ন দেশ, যেমন ধরুন কানাডা, ভয়েসটা ব্রেক করে যাচ্ছে আবার আবার এখন আমি ঠিক বুঝতে পারছি না, একটু একটু যদি রিপিট করেন মূল বক্তব্যটা। আমি ভয়েসটা ব্রেক করে গেল, আমি ঠিক বুঝতে পারলাম না। শেখ হাসিনার আক্রমণ প্ররোচনার কথা শুনছিলাম, বাকিটা শুনতে পাইনি। আরেকবার একটু যদি ছোট করে রিপিট করেন। হ্যাঁ, আমি বলতে চাইছি যে দেখুন, শেখ হাসিনা কোটার এগেনস্টে এবং যারা আন্দোলন করছে তারাও কোটার এগেনস্টে। আবার আমরা ভারতবর্ষে যে আন্দোলনগুলো দেখতে পাই, যেমন ধরুন ফার্মার প্রোটেস্ট, সেক্ষেত্রে আমরা দেখি যে রেড ফোর্টে উঠে একজন ভারতীয় তিরঙ্গাকে সরিয়ে দিয়ে সেখানে খালিস্তানি পতাকা পুঁতে দিল। তো এইটা কি ধরনের আন্দোলন? আমরা মানে আন্দোলনটা কিরকম হওয়া উচিত? আবার বিভিন্ন দেশ যারা ভারতকে ক্রিটিসাইজ করে, তাদের দেশে যখন কৃষক আন্দোলন হয়, তারা কিন্তু সেই আন্দোলনকারীদের উপর ঘোড়া চালিয়ে দেয়। আমি কানাডার কথা বলছি। তো আন্দোলনের গতির প্রকৃতিটা কিরকম? একটা আন্দোলনকে দেখে কিভাবে বুঝবো যে সেটা সত্যি আমার এক্সিস্টেন্সের দিকে, নাকি এটা লোক দেখানো অন্য কোনো পলিটিক্যাল মুভমেন্ট, আদতে এটা একটা মানে অন্য মোড়কে তাদের নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা চালানোর জন্য কাজটা করা হচ্ছে? এইখানে দেখুন, আপনার যদি অনুমতি থাকে, আমাদের কমেন্ট সেকশনে তো প্রচুর প্রশ্নে ভরে গেছে। একটা কোয়েশ্চেন সেম এই লাইটে আছে, আমাদের শ্রদ্ধেয় ডক্টর রাহুল চক্রবর্তী দা তা প্রশ্ন রেখেছেন এই একই লাইনে, যে রুখে দাঁড়ানোর পদ্ধতিটা কিরকম হওয়া উচিত। রুখে দাঁড়াতে গিয়ে দেখা যায় কৃষ্টির অবমাননা সবচেয়ে বেশি হয়, রুখে দাঁড়ানোর প্যারামিটার কিভাবে সেট করব? শ্রদ্ধেয় নীলাদ্রি দাকে আমার এই প্রশ্ন। তাই এই দুটো মিলে আই থিঙ্ক আনসারটা দেওয়া যেতে পারে, তাই আমি অনুরোধ করছি দাদার কাছে। না, প্রথম হচ্ছে নৈতিকতাকে বিসর্জন দিয়ে রুখে দাঁড়ানো হলে একটা কথাই বলতে হয়, an eye for an eye makes the entire world blind। মহাত্মা গান্ধীর কথা, চোখের বদলে চোখ সারা পৃথিবীকেই অন্ধ করে দেয়। রুখে দাঁড়ানোর পদ্ধতি কোনো স্ট্যান্ডার্ডাইজ কোনো পদ্ধতি হয় না। বিভিন্ন ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, মানুষের অবলম্বন অনুযায়ী রুখে দাঁড়ানোর বিভিন্ন পদ্ধতি হতে হবে। কিন্তু সেই রুখে দাঁড়ানোর পদ্ধতি যদি এটা হয় যে শেখ হাসিনা, বাংলাদেশের কথা যদি বলি, শেখ হাসিনাকে সরালাম ক্ষমতা থেকে, ঠিক আছে সরালাম, তারপর যেটা হলো তার বাসভবনে যে ধরনের নির্লজ্জ আচার ব্যবহার আমরা দেখলাম তার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে, সেটা রুখে দাঁড়ানোর পদ্ধতি হতে পারে না কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষের। বিভিন্ন দেশে আন্দোলন হয়তো ভুল দাবিতে হচ্ছে, কিন্তু সেই আন্দোলনকে দমন করার যে পদ্ধতি সরকার অনেক সময় নেয়, এবং এক্ষেত্রে শেখ হাসিনাকেও আলাদা করা যায় না। যেভাবে আন্দোলনকারীদের দিকে হত্যা করা হয়েছে, ছাত্র আন্দোলনকারীদের, দাবি যাই থাক না কেন, পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ। আমার সাথে কারো মতামত না মিলতেই পারে, কিন্তু তার বক্তব্যটা শোনার ধৈর্য,
এবং তার বক্তব্যটাকে বোঝার ধৈর্য থাকাটা খুব গুরুত্বপূর্ণ। পদ্ধতি কোনো স্ট্যান্ডার্ডাইজ পদ্ধতি হয় না। মহাত্মা গান্ধীর রাস্তাও স্বাধীনতার লড়াই হয়েছিল, আবার সুভাষচন্দ্র বসুর রাস্তাও স্বাধীনতার লড়াই হয়েছিল, কিন্তু দুটো রাস্তার মধ্যে কোথাও নৈতিকতা বিসর্জন দেওয়ার প্রবণতা দেখা যায়নি। সুভাষচন্দ্র যারা প্রিজনার্স অফ ওয়ার তাদের ঐক্যবদ্ধ করে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে লড়াই করেছিলেন, কিন্তু এই লড়াইয়ের পাশাপাশি হিটলারের কাছে সে যখন সাহায্য চাইতে গেছিলেন, হিটলারের সামনে দাঁড়িয়ে বলার সাহস তার ছিল। হিটলার তার বই মেন কাম্ফে ভারতীয়দের নিয়ে যেটা লিখেছেন সেটা গ্রহণযোগ্য নয়, এই সাহসটা তার মধ্যে ছিল। কোথাও নৈতিকতাকে তিনি বিসর্জন দেয়নি। মহাত্মা গান্ধীর কথা একইভাবে বলা যায়, তার অহিংস পদ্ধতি নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে, কিন্তু নৈতিকতাকে বিসর্জন দেয়নি। আসলে মানবিকতা নৈতিকতা কতটা মূলে আছে রুখে দাঁড়ানোর পদ্ধতির, সেটাই আসল কথা। যারা হিন্দুদের বাড়ি জ্বালিয়ে দিচ্ছে রুখে দাঁড়ানোর আন্দোলনের নাম করে, তারা কি নৈতিক কাজ করছে? যারা আওয়ামী লীগের নেতা সদস্যদের হত্যা করছে, যশোরের একটি হোটেলে অগ্নিসংযোগ করে এত মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, সেটা কি রুখে দাঁড়ানোর কোনো পদ্ধতি হতে পারে? প্রশ্নগুলো নিজেদের করলেই আমরা বুঝতে পারবো মানুষ হিসেবে কি এটা আমাদের মানা সম্ভব। সুতরাং রুখে দাঁড়ানোর পদ্ধতিটা কি, তার মধ্যে কতটা মানবিকতা আছে, পদ্ধতির মধ্যে নৈতিকতা আছে, আমার মনে হয় এটা দেখতে হবে। এবং এটাই আলাদা করে দেয় যে যে প্রতিরোধগুলোকে মানুষ এখনো মনে রাখে আর যে প্রতিরোধগুলোকে সময়ের সাথে সাথে মুছে যায়, এই দুটোর মধ্যে। আমরা আজকের শেষ প্রশ্ন নিয়ে তারপরে আবার আলোচনায় চলে যাব শ্রীকুমার দা এবং নীলাদ্রি দা। তো তার আগে আমি কৌশিক দা, শ্রদ্ধেয় কৌশিক দা আমাদের মাস্টার উইদিনের মেম্বার, তার কাছে আমি কিছু প্রশ্ন যেটা তার আছে সেটা রাখার আমি অনুরোধ করব। সবার প্রথমেই আমি এখানে উপস্থিত একটু জোরে বলো। শ্রদ্ধেয় দাদাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি এবং শ্রদ্ধেয় শ্রীকুমার দাদাকে আমার সশ্রদ্ধ জানাচ্ছি। খুব সুন্দর একটি আলোচনা এবং খুব সুন্দর প্রেক্ষাপটে আমরা শুনছিলাম শ্রদ্ধেয় দাদার কাছ থেকে। এখান থেকে একটা প্রশ্নই আমার বারবার উঠে আসছে দাদা, যে জাতীয়তা বোধ এবং যে মনুষ্যত্ব বোধ মানবিকতার বোধের কথা আপনি বলছেন, এই বিষয়গুলো জেগে ওঠে একটা নির্দিষ্ট কালচার এবং অভ্যাসের মধ্যে দিয়ে। আপনি যদি সেই বিষয়টাতে একটু আলোকপাত করেন যে কিভাবে জাতীয়তা বোধটা গড়ে ওঠে, মানবিকতা বোধটা গড়ে ওঠে, কারণ এটা একটা সুপ্রসারী ফসল আমার মনে হয়। যে উগ্রতা এবং বিচ্ছিন্নতার যে আমরা রূপ দেখেছি বা দেখছি এখন বর্তমান সময়ে, তা এক সুদূর প্রসারী ফসল বলেই আমার মনে হয়। যে একটা চিন্তা ভাবনা এবং একটা অভ্যাসের থেকে এটা তো উদ্ভূত হয়। এটা কিভাবে এটা প্রতিরোধ করা যায় এবং মানবিকতা ফিরিয়ে আনতে কি শিক্ষার প্রয়োজন আমাদের বাস্তবিক জীবনে, সে বিষয়টা যদি একটু আলোচনা। আমি এই কথাটা বলবো আজকে সুভাষচন্দ্র বসুর কথায়, কারণ এ ব্যাপারে আলোকপাত করার ধৃষ্টতা আমার নেই। সুভাষচন্দ্র বলেছিলেন, ন্যাশনালিজম ইন ইন্ডিয়া has been inspired by the highest ideals of human race, Swattam Sivam Sundaram. তিনি আরো বলেছিলেন, nationalism in India has aroused the creative faculties in people that has been lying dormant for centuries. অর্থাৎ তার মতে ভারতের জাতীয়তাবোধের ভিত্তি হচ্ছে সত্যম শিবম সুন্দরম, সত্য শিব সুন্দর, এটাই হচ্ছে ভারতের জাতীয়তাবোধের ভিত্তি। আমরা যদি পশ্চিমী জাতীয়তাবাদের ভিত্তি দেখি, সেখানে কিন্তু জাতি বিদ্বেষ কাজ করে। হিটলারও জাতীয়তাবাদী ছিলেন, কিন্তু তার পেছনে ইহুদি বিদ্বেষ ছিল। কিন্তু ভারতের যে জাতীয়তাবাদ, তার পেছনে কিন্তু সনাতন ভারতের যে জাতীয়তাবাদ, তার পেছনে কিন্তু কোনো ব্রিটিশ বিদ্বেষ কাজ করেনি। অত্যাচারের প্রতি প্রতিবাদ জানানোর যে সাহস, সেটা ছিল। সত্যের প্রতি আস্থা ছিল। সুতরাং জাতীয়তাবাদের ভিত্তি যদি সত্য হয়, যে সত্য নিজের অক্ষমতাটাকেও স্বীকার করে দেওয়ার সাহস রাখে, যদি শিব হয় এবং যদি সুন্দর হয়, তাহলেই সেই জাতীয়তাবাদ চিরস্থায়ী হবে। সেই জন্যই সনাতন সভ্যতা এতদিন চিরস্থায়ী হয়েছে। বহু সভ্যতা ছিল, তারা মুছে গেছে সময়ের সাথে সাথে। গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতার কথা আমরা জানি, সময়ের সাথে সাথে সেটা মুছে গেছে। কিন্তু ভারতবর্ষের যে সনাতন সভ্যতা, বহু মানুষ যেটা মনে করেন যার উৎপত্তি হয়তো ইউরোপের কেন্দ্রস্থল থেকেও হতে পারে, সেই সভ্যতা কিন্তু চিরস্থায়ী, কারণ তার ভিত্তি হচ্ছে এই সত্যম শিবম সুন্দরম। এটাই হচ্ছে আমার মনে হয় জাতীয়তাবাদকে
পরিশুদ্ধ করার একটা প্রয়োজন। জাতীয়তাবাদ নিউক্লিয়ার এনার্জির মতোই একটা ফোর্স, নিউক্লিয়ার এনার্জি দিয়ে বোমও বানানো যায়, নিউক্লিয়ার এনার্জি দিয়ে আবার মানুষের কাছে বিদ্যুৎও পৌঁছে দেওয়া যায়। আমরা কিভাবে এটাকে ব্যবহার করব তার উপর ডিপেন্ড করছে। এখন জাতীয়তাবাদের ক্ষেত্রে সুভাষচন্দ্রের কথায় বলি, সত্য শিব সুন্দরের প্রতীক কেনা জাতীয়তা, সেটা আমাদের দেখতে হবে। দাদার কাছ থেকে খুব সুন্দরভাবে জানতে পারলাম বিষয়টার বিষয়ে। এই বিষয়ের পরে আরো কিছু জানার রয়েছে, তবে বর্তমানে আমরা সময়ের মাথার মধ্যে রয়েছি, যদি পরবর্তী আলোচনার মধ্যে যাওয়া যায়। খুব সুন্দরভাবে শ্রদ্ধেয় দাদার কাছ থেকে এটা পেলাম, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমরা আমাদের নেক্সট পর্যায়ে চলে যাই। তার আগে আমি শ্রীকুমার দার কাছে কিছু অনুরোধ করব তার বক্তব্য এই বিষয়ে রাখতে, শ্রদ্ধেয় নীলাদ্রি দার সাথে। শ্রীকুমার দা। আমার গত বছরের একটা ঘটনার কথা মনে পড়ছে। বাংলাদেশে একটা ঘটনা ঘটেছিল, এই নীলাদ্রি দা আলোচনা করছিলেন তখনই মনে পড়লো ব্যাপারটা, যে একটা দুর্গোৎসব হচ্ছিল, সেখানে কেউ হোলি কোরআন শরীফ কেউ রেখে দেয়। সেটা কি উদ্দেশ্যে রাখে সেটা আমি জানি না, কিন্তু সেইটা নিয়ে একটা এমন গন্ডগোলের সৃষ্টি হয় যে একটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়। এর উপরে সরকার বলেছিল, সরকার বলেছিল যে এর উপরে আমরা তদন্ত করব, দোষীকে শাস্তি দেবো। এর উপরে এই নিয়ে যে গন্ডগোলগুলি হয়েছে, ভাঙাচোরা হয়েছে, একটা বিশেষ সম্প্রদায় এই গন্ডগোলগুলো করে, কিন্তু যাই হোক এর সমাধান হয়নি, সেই কেসটার কোনো ফয়সলা হয়নি। আমি ঘটনাটা থেকে আমি বলতে চাইছি যে এরকম ঘটনা ঘটলো কেন। আমরা যে ভাবনা চিন্তার বিশ্বাসী, সেখানে আমরা পরিষ্কার দেখি সেটা তো শুধু আমাদের কোনো একটা সাম্প্রদায়িক ভাবনা নয়, এটা একটা ভাবনা, এই ভাবনার পরম্পরার ধারার একটা পরিণতি হিসেবে আমরা চিন্তা করি। এটা তো যে আমরা যে ভাবনা নিয়ে আমরা আলাপ আলোচনা করি বা যে ভাবনায় আমরা বিশ্বাসী, এটার ইতিহাস অন্তত পক্ষে 10,000 বছর। আমি আর্য কৃষ্টির কথা বলছি। যে আর্য কৃষ্টি থেকে বিভিন্ন সম্প্রদায়ের সৃষ্টি হয়েছিল, আর্য ভারতীয় সম্প্রদায় যদি বলি বা হিন্দু সনাতন বলতে যে এখন যেগুলি বোঝায়, এটা মূলত হিন্দু আর্য কৃষ্টি, সাথে সাথে ইসলামিক কৃষ্টি এবং খ্রিস্টানিটি কালচার বা ইসলামিক কালচার, ইহুদি কালচার, এগুলোরও কিন্তু উৎপত্তি সেই আমরা ঐতিহাসিকভাবে দেখি সেই আর্য কৃষ্টি থেকেই একদম প্রমাণিত। এবং তার কতগুলি ফান্ডামেন্টাল আইডিয়া যেগুলো আছে, তার মধ্যে আমি বিস্তারিত ইতিহাসে যাচ্ছি না, সেই ফান্ডামেন্টাল আইডিয়ার বিস্তারিত আমি যাচ্ছি না। সেগুলি এই সমস্তগুলির মূল কথা ছিল বা আছে এখনো, যে ঈশ্বর এক। ঈশ্বর বলতে এখন বিজ্ঞানের যুগে ঈশ্বর কথা বললে অনেকে আবার অসন্তুষ্ট হন বা সেটা বুঝতে চান না বা তার অস্তিত্বকে স্বীকার করে না, অসুবিধে নেই তাতে। আমাদের কাছে ঈশ্বর মানে আমাদের যে এক্সিস্টেন্সিয়াল আর্জ, আমি যে ভালো থাকতে চাই, বেঁচে থাকতে চাই, বেঁচে থাকার একটা তীব্র আকুতি আমার মধ্যে আছে, এই আকুতিটা প্রত্যেকের মধ্যে আছে, এইটাই মূলত ঈশ্বরত্ব। এর পেছনে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা, কি দার্শনিক ব্যাখ্যা, সেই ব্যাখ্যা আমি যাচ্ছি না। বেঁচে থাকার আজ আমাদের সবার মধ্যে আছে, যার মধ্যে বেঁচে থাকার আজ আছে সে তার জন্য সে কিছু করে, এবং সেই করাটাই হলো ঈশ্বরের পথে চলা। যে লেভেলে করছে সেই লেভেলে ঈশ্বর অনুভূতি হচ্ছে, তার মানে অস্তিত্বের বিজ্ঞানের অনুভূতি হচ্ছে, এটাই ঈশ্বর এক। এই যতগুলি সম্প্রদায় সৃষ্টি হয়েছে এখন তথাকথিত সম্প্রদায়, তারা এই কথা স্বীকার করে, ঈশ্বর এক বা ব্রহ্ম এক। দ্বিতীয়ত তারা কি স্বীকার করেন, যে ধর্ম এক। এখানে বিরাট প্রশ্ন উঠে যাচ্ছে, ধর্ম এবং সম্প্রদায়। এখন ব্যাপার হচ্ছে এই যে এই আমার সম্প্রদায় একমাত্র সঠিক, বাকিগুলো সব ভুল, এ কথা কোনো পুরুষোত্তম বলেননি, হযরত মুহাম্মদও বলেননি, যীশু খ্রিস্টও বলেননি, গৌতম বুদ্ধ বলেননি, শ্রীকৃষ্ণও বলেননি। এইগুলো আরম্ভ হলো কখন? তারা চলে যাবার পর আমরা যখন এই মতবাদগুলোকে একটা ইনস্টিটিউশনালাইজ করে ফেললাম, তখন আমরা বলা আরম্ভ করলাম যে আমাদেরটা একমাত্র ঠিক, বাকিগুলো ভুল। তাদের কথাগুলি অপব্যাখ্যা করে ইসলামে বলা হলো যে বিধর্মীদের কাছে জিহাদ করতে হবে। জিহাদ মানে ধর্ম রক্ষার আন্দোলন, বাঁচা বাড়ার আন্দোলন। যারা বাঁচা বাড়ার বিরোধী তাদের প্রতিরোধ করো, তাদের বোঝাও, তাদের বাঁচার পথে নিয়ে এসো।
সেই যুদ্ধকেই বলে জিহাদি। শ্রীকৃষ্ণ যেটা করেছিলেন, শ্রীরামচন্দ্র যেটা করেছিলেন, যারা মানুষের মানবতার বিরোধী কাজ করছে তাদের মানবতার পথে নিয়ে আসার জন্য যদি বল প্রয়োগ করতে হয় করতে হবে, সেটা যদি যুদ্ধ বলো যুদ্ধ বলতে পারো। এই যে বেঁচে থাকার যে বিজ্ঞান সেটা এক, এটা প্রত্যেকে স্বীকার করেছে। তারা আবার তৃতীয় যেটা কথাটা, এই যে ধর্ম, বেঁচে থাকার বিজ্ঞান বা ধর্ম যা পালন করলে আমার অস্তিত্ব ধারণ হয়, সেই সত্যটা যুগের অনুসারে একটুখানি পাল্টায়। লক্ষ্যটা এক, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু যুগ পরিস্থিতি অনুসারে তার প্রয়োগের মেকানিজমটা বদলে যায়। নতুন করে যে মেকানিজম তৈরি হয়, ইভলভ মেকানিজম যেটা তৈরি হয়, নতুন একজন গাইডের মাধ্যমে, নতুন একজন লিডারের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। যে লিডারের মধ্যে একটা জিনিস খুব কমন দেখা যায়, অতীতের যারা এসছিলেন তাদের তারা পরিপূরণ করেন। ঈশ্বর এক, মানে অস্তি বিজ্ঞান এক, অস্তিত্বের যে চাহিদা সেটা এক, ধর্ম এক, মানে যে বিজ্ঞানকে অনুসরণ করলে অস্তিত্ব রক্ষিত হয় সেটা এক, এবং যারা এই বিজ্ঞানকে যুগে যুগে তুলে ধরেন মানুষের জন্য, মানবতার জন্য, এটি বিশেষ সম্প্রদায়ের জন্য নয়, তারাও এক, পরস্পরের পরিপূরক। এই তিন সত্য থেকে আমরা যখন বিচ্যুত হয়ে যাই, তখন আমরা দুর্গাপুজোর ক্ষেত্রে যদি কোরআনকে রাখা হয়, সেটাকে মনে করি আমরা এটা অধর্ম কাজ করছে এবং তারা পাপের কাজ করছে। এটা অশিক্ষার লক্ষণ, এই মূল ধর্মচ্যুতির লক্ষণ। যারা এই কাজ করছেন তারা ইসলামও নন, তারা ইসলামী পন্থীও নন, তারা হিন্দুপন্থীও নন। এই সত্যটাকে তুলে ধরতে হবে, তবে গিয়ে বিশ্ব ঐক্যের কথা আমরা বলতে পারি। আজকে যে বাংলাদেশের যে পরিস্থিতি হয়েছে, এই যে বিকৃত যে মতের সৃষ্টি হয়েছে, আমি মূলত আমি বলবো যে ইসলামের নাম করে যে মতধারার শক্তিশালী মতধারা মতের একটা সৃষ্টি হয়েছে, তার পেছনে একটা রাজনৈতিক কারণও আছে। এই যে যখন আমি অতীতের ইতিহাসে যাচ্ছি না, এই বাংলাদেশ যখন তৈরি হলো, নতুন করে বাংলা সৃষ্টি হলো, যখন পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান যখন আলাদা হলো, যে ডাইরেক্ট অ্যাকশন হলো, যখন মানে স্বাধীনতার আন্দোলন যখন শুরু হলো, সেই স্বাধীনতার আন্দোলনে কারা পার্টিসিপেট করেছিলেন? পুরো বাংলাদেশিরা পার্টিসিপেট করেছিলেন। সেখানে ইসলামপন্থী মানুষ বেশি ছিলেন, হিন্দুপন্থীও মানুষ ছিলেন, প্রত্যেকে পার্টিসিপেট করেছিলেন, তারা বাংলার জন্য লড়েছিলেন। কিন্তু সেই ঐক্যটা তাদের মধ্যে ছিল, কিন্তু সেই ঐক্যটা আজকে ভেঙে গেল কি করে? সেই সময় পাকিস্তানপন্থী যাদের রাজাকার আজকে বলা হয়, একটা মানে তারা একটা প্যারালাল সৈন্যবাহিনী তৈরি করেছিল যারা পাকিস্তানের পক্ষে কাজ করবে। পাকিস্তানের ব্যাকগ্রাউন্ড কি সেই বিষয়ে আমি যাচ্ছি না, কেন সেখানে হলো সে আলাদা ইতিহাস। তারা কিন্তু ওই পাকিস্তান যেভাবে শিখিয়ে দিচ্ছে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে তারা এই আন্দোলনটাকে স্তব্ধ করতে চেষ্টা করেছিল। বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, নতুন বাংলাদেশ তৈরি হলো, সেখানে নিশ্চিতভাবে ভারত পার্টিসিপেট করেছিল, তারা ভারতকে হৃদয় দিয়ে ওয়েলকাম করেছিল। আজকে আবার অনেকে আমরা বলতে শুনি যে ভারত কোনো সাম্রাজ্যবাদী স্বার্থে নাকি বাংলাদেশকে স্বাধীনতা করেছে। এটা একেবারেই অসত্য কথা, কোনো ঐতিহাসিক তার প্রমাণ নেই, আজ পর্যন্ত নেই। ভারত চিরকালই শান্তির পক্ষে কাজ করে, ভারত চিরকালই ঐক্যের পক্ষে কাজ করে, ভারত চিরকালই মানবতার পক্ষেই কাজ করে, এখনো পর্যন্ত সেই ট্র্যাডিশন চলছে। এই ধারণাটা তাদের মধ্যে এলো কি করে? ভারত বিদ্বেষী ধারণাটা এলো কি করে? এটা তো দক্ষিণ এশিয়ার ঐক্যের ক্ষেত্রে বিরাট বড় থ্রেট। এই সুযোগে এখানকার শত্রু যারা, তারা এই সুযোগটাকে কাজে লাগাতে চেষ্টা করছে এবং এই বিভেদ থেকে আরো বেশি বৃহত্তর করার চেষ্টা করছে। সেটা তারা বুঝছেন না কেন? আর এটা এলো কি করে? ভারতীয় তারা ছিলেন না তো। এই যে দীর্ঘকালীন খুব আন্ডারগ্রাউন্ড তাদের শিক্ষিত করা হয়েছে যে আমরা প্রথমেই যে বললাম ঈশ্বর এক, ধর্ম এক, প্রেরিত পুরুষ একই বার্তাবাহী, এই ধারণা থেকে তাদের বিচ্যুত করা হয়েছে, তাদের ভুল ইসলামের শিক্ষা দেওয়া হয়েছে। আমি ওপেনলি বলছি, তাদের ওপেনলি বলছি, কোনো এই সত্য কথা বলতে কোনো আমি পিছুপা হচ্ছি না। যারা বাংলাদেশি বন্ধু যারা আছেন তারাও শুনে রাখুন, তাদের সামনেই বলছি বিশেষ করে।
এই ভুল শিক্ষায় আপনাদের শিক্ষিত করা হয়েছে, ইসলাম থেকে আপনাদের বিচ্যুত করা হয়েছে। আমরা মনে করি যে ইসলামের রক্ষার জন্য আমরা সুপ্রিম কোর্টে গিয়ে কেস করবো, হযরত মুহাম্মদের পথ থেকে আপনাদের ভুল শিক্ষা দেওয়া হচ্ছে। সেই ইনস্টিটিউশন গুলো হচ্ছে বাংলাদেশ হোক, ভারত হোক, কি পাকিস্তান হোক, কি অন্য দেশ হোক, কোরআনের প্রকৃত শিক্ষা থেকে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। হযরত মুহাম্মদের জীবন এবং শিক্ষা থেকে বিভ্রান্ত করা হচ্ছে ইসলামের নামে। প্রকৃত ইসলামী যারা, তারা কখনোই মানবতা বিরোধী হতে পারেন না। হযরত মুহাম্মদ কখনোই শিক্ষা দেননি, যীশু খ্রিস্ট কখনোই শিক্ষা দেননি, বুদ্ধ কখনোই শিক্ষা দেননি। এই শিক্ষা বিভিন্ন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে, বিভিন্ন ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে ধীরে 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 তাদের মধ্যে ইম্পার্ট করা হয়েছে ভুল শিক্ষায়। এখন প্রশ্ন আসছিল, আমি দেখছিলাম কি করে একে প্রতিরোধ করব। আমাদের ক্ষেত্রে হয়ে গেছে দুর্বল। আমরা সত্য জেনেও সেটাকে সেইভাবে কাউন্টার করতে পারিনি, সত্যটাকে তুলে ধরতে পারিনি। আমরা দেখি সাধারণত দুর্বৃত্ত যারা, তাদের মধ্যে ঐক্য অনেক বেশি থাকে, যারা সভ্যভদ্র শিক্ষিত তাদের মধ্যে ঐক্য কম থাকে। অতএব এটা মনে করার কোনো কারণ নেই যে দুর্বৃত্তরা শক্তিশালী। আজকে যে পশ্চিমবাংলায় মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, এই শক্তি কিন্তু অনেক বৃহত্তর শক্তি। যদি এটা সঠিক পথে চালিত হয়, এখন প্রশ্ন আসছিল যে সঠিক পথে চালিত হয় না কেন আন্দোলনগুলি। সঠিক পথে চালিত না হওয়ার পেছনে নীলাদ্রিদা খুব ভালো পয়েন্ট আউট করলেন, সঠিকভাবে পয়েন্ট আউট করলেন। আমাদের সামনে একটা সুদূর প্রসারী লক্ষ্য নেই, এবং মানুষকে ঐক্যবদ্ধ করতে গেলে মানুষ এমন একজন ব্যক্তিত্বকে খোঁজে। নেতাজির কথা বলছিলেন, নেতাজি কে নেতৃত্বে সব সম্প্রদায়ের মানুষ কি করে ঐক্যবদ্ধ হয়েছিলেন? তার ব্যক্তিত্বের প্রতি আকর্ষণ, তার ব্যক্তিত্বের আকর্ষণ। এমন একজন ব্যক্তিত্ব দরকার, এমন একজন পরিপূরণকারী মানুষ দরকার, যে মানুষের কাছে গেলে মানুষ সব সমস্যার সমাধান পায়, মানুষ একটা আশার সঞ্চার করতে পারে। সেরকম মানুষকে সামনে আমরা তুলে ধরতে যদি না পারি, তাহলে কিন্তু এই আন্দোলন বিচ্ছিন্ন হয়ে যাবে, বিভ্রান্তির পথে চলে যাবে, সেটা বিকৃত পথে চালিত হতে পারে, এবং সেটাকে একটা ডিস্ট্রাকটিভ আন্দোলনের দিকে চালিত করতে পারে। সর্বপরিপূরণকারী নেতৃত্বের দরকার, যা ছিলেন আমাদের বাংলার কৃষ্টির মধ্যে। শ্রী চৈতন্য ছিলেন, শ্রীরামকৃষ্ণ ছিলেন, বিবেকানন্দ ছিলেন, ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন, রবীন্দ্রনাথ ছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন। এই জাতীয় মানুষকে, তার যে মানুষ, তাদের গাইডেন্সের মধ্যে মানুষকে যদি না, তাদের প্রতি মানুষকে যে সেন্টিমেন্ট না চলে যায়, তাহলে এই আন্দোলন, কোনো আন্দোলনই সঠিকভাবে দানা বাঁধবে না এবং সঠিক এই দিকে এগিয়ে যাবে না। আরেকটা কথা আমি বলে আমার বক্তব্য আপাতত আমি শেষ করতে চাইছি। আমার এটা বলতে খুবই, বিশেষ করে ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্মে আমরা বলতে দ্বিধাবোধ করি, বলতে পারি না। আমাদের মধ্যে যৌন বিকৃতি, বিবাহ বিকৃতি, বিবাহ বিভ্রান্তি, এটাকে একটা আজকের দিনে একটা যে যাকে পারো বিবাহ করো, এটা একটা প্রগতিশীলতার প্রতীক, বিশেষ করে বাঙালিদের মধ্যে। এর পেছনে যে কত বড় বিজ্ঞান এবং অবিজ্ঞানের প্রয়োগ রয়েছে, অবৈজ্ঞানিক ভাবনা রয়েছে, তারা এই জিনিসটাকে ধরতে পারছেন না। বিশেষ করে আজকের দিনে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহ আন্দোলনের মধ্যে দিয়ে জাতি গঠনের কথা বলে গেছিলেন, এবং সেটা শুধু বলার জন্য শুধু বলেননি, এরপরে জেনে যে চরম বিজ্ঞান রয়েছে, প্রকৃতিক বিজ্ঞান রয়েছে, বিবর্তনের বিজ্ঞান রয়েছে, জেনেটিক সায়েন্স রয়েছে, তা দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন যে র্যান্ডম সিলেকশন কখনো রাইট প্রোডাকশন করতে পারে না। প্রকৃতির কোথাও ক্ষেত্রে এই ব্যাপারটা নেই, জীবজগতের ক্ষেত্রে নেই, পশু পক্ষীর ক্ষেত্রে নেই, গাছপালার ক্ষেত্রে নেই, মানুষের ক্ষেত্রে হতে পারে না। আমাদের আর্য ঋষিরা আজ থেকে প্রায় 5-7 হাজার বছর আগে প্রকৃতির বিবর্তনকে পরীক্ষা করে, পরীক্ষণকে অবজার্ভ করে এই নীতিগুলি দিয়েছিলেন, যেগুলি বিবাহ নীতির মধ্যে দিয়ে। কিন্তু তার পেছনে যেহেতু কারণ ব্যাখ্যাগুলো ঠিক করে করা নেই, তাই আমরা মনে করি সেগুলো মান্ধাতা আমলের যুগে, সেই আজকের দিনে খাটে না। সব মানুষ এক, সব মানুষ কখনো এক হতে পারে। মানবতা হিসেবে মানুষ এক। দুটো আম যখন এক হতে পারে না, দুটো পাতা যখন এক হতে পারে না, দুটো কুকুর যখন এক হতে পারে না, দুই যমজ ভাই যখন এক হতে পারে না, প্রত্যেকের জেনেটিক্যাল কনস্টিটিউশন আলাদা, কেমিক্যাল কনস্টিটিউশন আলাদা, প্রকৃতি আলাদা, ভাব আলাদা, চিন্তা ভাবনা আলাদা। মানবতা হিসেবে মানুষ এক, কিন্তু প্রত্যেকের একটা ডিস্টিংটিভনেস আছে, সেটাকে অস্বীকার করি কি করে? তার একটা ধারাবাহিকতা আছে, তার একটা কি বলে, একটা কি বলবে, জৈবিক বিবর্তন রয়েছে, তার জৈবিক ধারা রয়েছে,
সেই ধারাটাকে অস্বীকার করে যেখানে সেখানে যদি করে দেওয়া যায়, তার যা রেজাল্ট হবে সে কখনো ভালো শিক্ষা নিতে পারবে না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, বিশেষ করে বাঙালি জাতিকে যদি বাঁচাতে হয়। নীলাদ্রি খুব প্রশ্ন তুলে ধরলেন, বাঙালি জাতিকে আদৌ কি বাঁচানো যাবে? বাঁচাতে হয় প্রাথমিকভাবে এইটার উপর নজর দিতে হবে। যে কথাটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রথমবার তিনি যখন মিট করতে এসেছেন ঠাকুরের কাছে, তখন তিনি এই কথা বলেছিলেন, 20 বছরের প্রভাব আপনাকে করতে হবে, তখন যাতে আগামী 20 বছরের পরে এমন কিছু আপনি যুবক পান যাকে দিয়ে আপনি দেশ ইংরেজ চলে গেলেও স্বাধীন হবে না, কারণ প্রকৃত মানুষের অভাবে আপনি দেশকে চালনা করার মানুষ পাবেন না। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকেও তিনি একই কথা বলেছিলেন। এ করতে গেলে এখান থেকে কাজটা শুরু করতে হবে। তার সাথে আছে এই কৃষ্টি কাল্টিভেশন অফ দ্য কালচার, এই কালচারটাকে বারবার প্রোপাগেট করা। মাস্টার উইদিন এই ছোট ছোট ছেলেরা যে কাজগুলি করছে, এক মানে হাজার প্রতিরোধের মধ্যে কি প্রতিরোধ এদের বিরুদ্ধে হয় আমরা জানি তো সেটা। সেই প্রতিরোধের মধ্যে তারা একতরফা কাজ করে যাচ্ছেন। তাদের সীমাবদ্ধতা রয়েছে, তাদের রোজগার সমস্যা রয়েছে, তাদের ফান্ডের সমস্যা রয়েছে, তারা সংখ্যায় খুব কম, কিন্তু তার বিরুদ্ধে তারা এক নাগাড়ে চালিয়ে যাচ্ছেন অত বছর ধরে। আমি জানি তাদের প্রত্যেকে, এদের জানি, এত কম বয়সে ছোট ছোট ছেলেরা এই কাজগুলি কিন্তু একান্তিক তারা করে যাচ্ছেন। এ সাফল্য লাভ করবে, এই দিশা দেখাবে। এই তাহলে এক ঈশ্বর, এক ধর্ম, পুরুষোত্তম মহাপুরুষের পরম্পরাকে সামনে রেখে আমরা আগামী দিনে একটা বাঙালি শুধু বলবো না, মানে মানুষ, আমরা প্রতীক হিসেবে বাঙালি বলছি, যে নিবেদিতা পয়েন্ট আউট করে দিলেন, বাঙালি বলতে মনে না করার যে অন্য ভাষাভাষী আমরা সবাই ভারতের লোক, এ দেশের লোক, পৃথিবীর মানুষ, প্রত্যেকের মাঝে যে বিজ্ঞান, সেই বিজ্ঞানটাকে ধারণ করে আমরা এগোতে হবে। তবে গিয়ে আমরা একটা নতুন জাতি, নতুন দেশ, নতুন পৃথিবী গড়ার স্বপ্নকে আমরা বাস্তবিত করতে পারি। অপূর্ব আলোচনা, অনেক এনলাইটেনিং আলোচনা হলো আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার দা করলেন। তা আমি আমাদের শ্রদ্ধেয় নীলাদ্রি দাকে কিছু বলবো এই বিষয়ে, একটা কনক্লুসিভ স্পিচ দিয়ে। আজকে আমাদের সময় প্রায় শেষ হয়ে এসছে একটা বক্তব্য রাখতে। ধন্যবাদ। প্রথমত আমি শ্রীকুমার দাকে ধন্যবাদ জানাই। আমি বলছিলাম না, একটা এমন কিছু সলিউশন দরকার যে সলিউশন দীর্ঘস্থায়ী হবে, মানবতার প্রতীক হবে যে সলিউশন, এবং বৈজ্ঞানিক চিন্তা তার পেছনে থাকবে। তিনি সে কথাটাই আমাদের সামনে তুলে ধরলেন। সলিউশন আমাদের আলাদা করে কিভাবে আমরা এগোবো, কিভাবে আমরা প্রতিরোধ করব, কিভাবে আমরা জাতি গঠন করব, এগুলো কিন্তু আলাদা করে আবিষ্কার করার দরকার নেই, এগুলো প্রয়োগ করার দরকার। আবিষ্কার এগুলো অনেক আগেই করা হয়ে গেছে। সুভাষচন্দ্র বসুর কথা বলছিলেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের কথাও বলা যায়, তিনিও শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন। আবার আমরা যদি নেতাজি ভবনে যাই, যে ঘরটা থেকে সুভাষচন্দ্র বসু মহানিষ্ক্রমণের আগে যেখানে বন্দী ছিলেন, হাউস অ্যারেস্টে ছিলেন, সেই ঘরের ওপরে শ্রী ঠাকুরের ছবি আছে, আপনারা গেলে দেখবেন। সুতরাং এই চিন্তাগুলো যারা মনীষী ছিলেন তাদের মধ্যে অনেক আগে থেকেই আছে, শুধু এগুলোর প্রয়োগ করা হয়নি। আমাদের দুর্ভাগ্য, ভারতবর্ষে যখন স্বাধীন হলো, যারা ক্ষমতায় এসেছিলেন, আমি কাউকে দোষ দিচ্ছি না, তাদের মধ্যে সম্ভবত সেই চেতনাটা ছিল না যে মাধ্যমে প্রয়োগ করা যেতে পারে। বাঙালি জাতির মধ্যেও তখন রবীন্দ্রনাথ ছিলেন না, আমাদের ছেড়ে চলে গেছেন। সুভাষচন্দ্র অন্তর্হিত হয়ে গেছেন, কোথায় গেলেন আমরা জানতে পারলাম না। শ্যামাপ্রসাদ খুব কম দিনের মধ্যেই মারা গেলেন কাশ্মীর বাঁচাও আন্দোলনে গিয়ে। যারা মহাপুরুষ ছিলেন, যারা মনীষী ছিলেন, দেশবন্ধু অনেকদিন আগে ছেড়ে চলে গেছেন, তারা এই জাতিকে জাগিয়ে তোলার জন্য যে রাজনীতির ক্ষেত্রে কাজ করবেন সেটা সম্ভব হতো না। নেতারা নেতৃত্ব দিতে পারলেন না চেতনার অভাবে। সুতরাং এই চেতনাটাকে জাগিয়ে তোলাই আমার কাজ। আর চেতনা যদি জেগে ওঠে, রাস্তা মানুষ খুঁজে নেবে। কি পদ্ধতিতে প্রতিরোধ করব অনেকে প্রশ্ন করছিলেন। পদ্ধতি তো দেশের উপর ডিপেন্ড করবে, সমাজের উপর ডিপেন্ড করবে, সময়ের উপর ডিপেন্ড করবে, ক্ষমতার উপর ডিপেন্ড করবে। কিন্তু পদ্ধতির দিকে এগোবার জন্য প্রথম যেটা দরকার হচ্ছে চেতনা। না হলে সেই আন্দোলন, আজকে বাংলাদেশের যে আন্দোলন যে রূপ নিয়েছে, সেই রূপ নিতে পারে, যেখানে একটা স্বাধীনতার লড়াই যেটাকে বলছিলেন সেটা একটা বিসদৃশ্য রূপ বিশ্বের সামনে প্রতিভাত হচ্ছে, যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা আক্রান্ত হচ্ছে। কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা যারা আক্রান্ত হচ্ছেন আজ বাংলাদেশে দাঁড়িয়ে, তাদেরও উপলব্ধি করতে হবে তারা যে কারণে আক্রান্ত হচ্ছেন, একই কারণে তারা আক্রমণ করলে
তাদের সাথে যে আক্রমণকারীদের কোনো ফারাক থাকে না, তাদেরও কোথাও একটা দায়িত্ব আছে সেই চেতনাটাকে নিজেদের মধ্যে জাগিয়ে তোলা, যে চেতনার ভিত্তিতে তারা প্রতিরোধের রাস্তা খুঁজে পেতে পারেন। হয়তো তারা খুঁজেও পাচ্ছেন। আজকে বাংলাদেশের যিনি নতুন প্রধান মোহাম্মদ ইউনূস, তিনি নিজে গিয়ে সংখ্যালঘুদের সুরক্ষার কথা বলছেন, তিনি নিজে বলছেন দুর্গাপূজায় ছুটি দেওয়ার কথা, ভারতের প্রধানমন্ত্রী টুইট করছেন সংখ্যালঘুদের প্রতিরক্ষা দেওয়ার কথা। বাংলাদেশে একটা জনজাগরণ হচ্ছে, চেতনার জাগরণ আমি এটাকে বলছি। তাই আমি আশাবাদী কারণ সেই চেতনাটা আমাদের মধ্যে রয়ে গেছে। স্বামী বিবেকানন্দের কথায় বলি, আমাদের শিক্ষা মানে কি? নিজেকে জাগিয়ে তোলা, আমার মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে জাগিয়ে তোলা, সেটাই শিক্ষা। মনের চোখের ওপর থেকে পর্দাটাকে সরিয়ে নেওয়া, সেটাই শিক্ষা। সেই শিক্ষার বিকাশ হোক, চাপিয়ে দেওয়া শিক্ষা নয়, নকল করা শিক্ষা নয়, আমাদের মধ্যেকার শিক্ষা, যে চেতনা রয়েছে তার জাগরণ হোক। তাহলেই আমরা মানবতার উত্থান এবং বাঙালির উত্থানের রাস্তা খুঁজে পাবো। আর মানবতার সাথে বাঙালি জাতির একটা বিরাট সম্পর্ক আছে, কারণ বাঙালি জাতি যদি বাঁচে, রবীন্দ্রনাথ বাঁচবে, সুভাষচন্দ্র বাঁচবেন, শ্রী শ্রী ঠাকুর বাঁচবেন, তাহলে মানবতাও বাঁচবে, আমার এটা বিশ্বাস। অপূর্ব আলোচনা শুনলাম আমরা আজকের কনক্লুসিভ স্পিচে। তা এবার আমরা অনুষ্ঠানের একদম শেষে, তাই সকলের কাছে যারা ভিউয়ার তাদের তরফ থেকে এবং আমার তরফ থেকে আমি শ্রদ্ধেয় নীলাদ্রিদার কাছে অনেক থ্যাঙ্কফুল, অনেক গ্রেটফুল, এবং তাকে আমার প্রণাম এবং গ্র্যাটিটিউড জানাই। শ্রদ্ধেয় শ্রীকুমার দাকেও আমি তাই জানাই, আমার অর্কদা এবং কৌশিকদার প্রতিও আমি তাই জানাই। আপনারা যারা দেখছেন, যদি আমাদের এই ভাবধারার সাথে সহমত হন, আরো মানুষের কাছে এই বার্তা ছড়িয়ে দিন, যাতে চেতনার উত্থান ঘটে। শুনেছি জল শোনার না, এটা আমাদের এক্সপিরিয়েন্স, যে জল শেয়ার করলে কমে যায়, কিন্তু আগুন এমন একটা জিনিস যেটা শেয়ার করলে আরো বেড়ে যায়। আর শ্রী শ্রী ঠাকুর বলতেন, আগুন কথাটা এসছে অগ ধাতু থেকে, অগ মানে ঊর্ধ্বগামী যা। তাই এই আগুন জ্বালালে সবসময় উপর দিকে ওঠে। তাই আমরা আজকের আলোচনাতেও দেখতে পারি কিভাবে নানান সমস্যার মধ্যে দিয়ে গিয়েও শেষ অবধি কিন্তু আমরা সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছি, কখনো দমে যাচ্ছি না, আমরা সলিউশনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই এই সলিউশনের, এই চেতনার আগুন যেন প্রত্যেকের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে, আর এই ঘর থেকে ব্যক্তি, দম্পতি, গৃহ, সমাজ, রাষ্ট্র সবাই যাতে সেই আদর্শের আলোকে আলোকিত হয়ে দুনিয়াকে আলোকময় করে তুলতে পারে। সকলে ভালো থাকবেন। আজকের রাত সন্ধ্যা সবার চৈতন্যময় হয়ে উঠুক, এবং সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। এখানে একটুখানি সৌভিক বলে দাও, যে যারা এই আশঙ্কা প্রকাশ করছিলেন আমরা মানে নিচে কনফাইন হয়ে যাচ্ছি, নিজেদের সাহস খুঁজে পাচ্ছি না, বাংলাদেশের যে ভাইরা বলছিলেন, তারা যেন আশাহত না হন। আমরা সবাই তাদের সাথে আছি, মানে প্রতিটি সম্প্রদায়ের সাথেই আছি। এমন কথা নয় যে যারা হিন্দু সম্প্রদায়, আমরা সবাই তার সাথে আছি, আমরা সহমর্মী তাদের সাথে, এবং দুশ্চিন্তা করার কিছু নেই, আমরা সবাই তাদের সাথে আছি। নীলাদ্রিদাও এক্ষুনি বললেন যে আমাদের দেশের রাষ্ট্র নেতারা সবসময় তার পাশে আছেন, তাদের পাশে আছেন, সেরকম কোনো ক্ষতি হবে না বলে তাদের আশ্বাস দেওয়া যেতে পারে। একদম, তাদের সাথে এমনিও আমাদের নিয়মিত যোগাযোগ আছে হোয়াটসঅ্যাপে, এবং আমাদের ফেসবুকে কিছু গ্রুপও বানানো হয়েছে। আমাদের নাম নিচ্ছি না, জানি তারা বলেছেন নাম নিতে না, তাহলে প্রবলেম হবে। আলাদা আলাদা জায়গায়, কক্সবাজার, তারপরে হিমায়তপুর, আলাদা আলাদা সমস্ত, ঢাকাতে প্রচুর। এক সময় রিসেন্টলি, আমি 2 সপ্তাহ আগের কথা বলছি, ওখানে এরকম অনেক পুলিশ স্টেশন জ্বালিয়ে দেওয়ার জন্য তারা খুবই চিন্তিত হয়ে গেছিল, এবং বলছেন যে বাচ্চা ছেলেরা নাকি ডাকাতি করছিল। তা এবং কাকে ফোন করবে ওই ডাকাতির সময়, সে একটা খুব খারাপ সময় গেছে। তখন নিয়মিত রাত্রিবেলা ফোন করা হতো, ওখান থেকে ফোন করতো, যোগাযোগ করতো। তো খুব, মানে কি বলে ভরসা দেবো আমি বুঝতে পারতাম না, ভুলিয়ে কথা বলতে হতো। সেই সময়টা পার হয়ে গেছে, এখন আবার মোটামুটি স্টেবিলিটি আসছে, কিন্তু তাদের চিন্তা যে এই সময় যেন আবার ফিরে না আসে, এই একটা ভয়ের। অনেকে বলছে ভারতে চলে আসবে। অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের কাছেও আমাদের বিশেষ বিনীত অনুরোধ, আপনারা বাংলাকে ভালো করে বাঁচিয়ে রাখুন। আমরাও আন্তরিকভাবে চাই যে বাংলাদেশ নিজের গৌরবে বাঙালি জাতিকে বিশ্বের মানচিত্রে ঊর্ধ্বে তুলে ধরুন। সবাইকে নিয়ে আপনারা এগিয়ে যান, ভারতকেও আপনারা সাথে রাখুন। আমরা সবসময় আপনাদের মঙ্গলাকাঙ্ক্ষী, আপনাদের সাথেই আছি। একদম, প্রত্যেকটা রিলিজিয়ানেরই মেসেজ ছিল ভাসুদাইবা কুটুম্বাকাম।
প্রত্যেকে মিলে একটা ফ্যামিলি। ইভেন ইসলামেও বলা হয় নাকি যে পুরো ওয়ার্ল্ডটাই আমাদের মস্ক শুধু একটা জায়গায় সীমাবদ্ধ না, সারা ওয়ার্ল্ডটা একটা মস্ক। এবং আল্লাহ মানেই বলছে হু ইজ এভরিথিং অল ইন অল, যার মধ্যে সব আছে। সেটাই দেখ, সবের মধ্যে তো বাঙালিরাও আছে, হিন্দুরাও আছে, সবাই আছে। তাই এই বলে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। সকলের কাছে অনুরোধ, আরো মানুষের কাছে এটি শেয়ার করে দেবেন এবং ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম। সুযোগ মতন নীলাদ্রিদাকে আবার ডেকো। অবশ্যই আমি তো অবশ্যই যাব এবং দেখা করার খুব ইচ্ছা রয়েছে। শ্রীকুমার দার সাথে কথাও হয়েছে, আমরা আপনার অফিসে যাব। তো আমাদের স্টুডিওর বাইরে মানে ব্রডকাস্টের বাইরেও কথা হবে। তাই আমি এখান থেকে তাহলে শোটা আজকে বন্ধ করছি। বন্দে